আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় তারেক রহমান রাস্তা আটকে রাজনৈতিক কর্মসূচি না করতে নেতাকর্মীদের নির্দেশ। আজও তেলের জন্য ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়, অনিয়ম তদারকিতে কাজ শুরু করেছেন ট্যাগ অফিসাররা, সারা দেশে ডিপো পাহারায় বিজেপি সদস্যরা। ভূমধ্যসাগরে নৌকা ডুবে 22 অভিবাসন প্রত্যাশী মৃত্যু, জীবিত উদ্ধার 26 জন, হতাহতদের অধিকাংশই বাংলাদেশ ও সুদানের। আইএমএফ ঋণের অর্থ ছাড় নিয়ে দুশ্চিন্তা, রোডম্যাপ আর স্পষ্ট প্রতিশ্রুতি চায় সংস্থাটি, আর্থিক খাতে সংস্কার প্রয়োজন মত বিশ্লেষকদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মীদের উৎস ভালোবাসায় সিক্ত হন তিনি। অবশ্য নেতাকর্মীদের চাপে সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় ক্ষুব্ধ হন বিএনপি চেয়ারম্যান। বলেন, বিএনপি সরকারের উপর জনগণের অনেক প্রত্যাশা, তাই সাধারণ মানুষের সমস্যার কারণ না হওয়ার নির্দেশ দেন। বিএনপি চেয়ারম্যান জানান, সাংগঠনিক কাজে এখন থেকে প্রায় নয়াপল্টনে আসবেন তিনি। বিএনপির আন্দোলন সংগ্রামের সাক্ষী নয়াপল্টনে প্রধানমন্ত্রী তারেক রহমান। মুহুর্মুহু স্লোগান আর উষ্ণ ভালোবাসায় প্রিয় নেতাকে বরণ করেন নেতাকর্মীরা। শুরুতেই বৈঠক করেন দলের নেতাদের সাথে, ডেকে নেন অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের। গভর্নমেন্টের জায়গায় কাজ করবে, দেশের জনগণের কাজ করবে। আমরা সংগঠনের জায়গায় কাজ করব, সংগঠনকে সুসংগঠিত রাখবো। সরকারে গেলে যেই কাজগুলো ব্যস্ততা থাকতে হয় মন্ত্রী এমপিদের, স্বাভাবিক কারণেই আমার মনে হয় দলকে আলাদা করলে খুব ভালো হয়। যারা 5 তারিখ আগে যারা কাজ করে রাজপথে ছিল তাদেরকে মূল্যায়ন করে যারা রাজপথে এবং দলকে আরো সুসংগঠিত করুক। আমরা জনগণের প্রত্যাশা পূরণের জন্য নিরলসভাবে কাজ করব বলে আমরা বিশ্বাস করি। পরে কার্যালয়ের ব্যালকনিতে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন বিএনপি চেয়ারম্যান। জানান, সাংগঠনিক কাজে নয়াপল্টনে আরও আসবেন তিনি, তবে শর্ত হচ্ছে বন্ধ করা যাবে না সড়কের যান চলাচল। অফিসে আমি আরও আসব, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না, কিন্তু অফিসে আসলে নেতাকর্মী সকলের সাথে দেখা সাক্ষাৎ করা সম্ভব হবে, সাংগঠনিক কাজ করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো মূল্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে, কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে সারা দেশে। দেশ জুড়ে নির্বাচন জ্বালানি তেল সরবরাহে আজ থেকে বেশ কিছু নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা, যার অন্যতম প্রত্যেক পাম্পে নজরদারিতে থাকবেন পর্যবেক্ষক কর্মকর্তা। বেশি সড়কগুলোতে, কিন্তু তারপরও পাম্পগুলোতে প্রতিটি পাম্পে প্রায় এইরকম একটি ব্যানার টাঙানো, যেখানে লেখা যে তেল নাই পাম্পে এবং পাম্প বন্ধ। প্রতিটি পাম্পগুলোতে এই সকাল থেকে ঘুরে দেখা গেছে যে বেশ কয়েকজন যারা ভোক্তারা রয়েছেন তারা পাম্পগুলোতে আসছেন এবং তেল না থাকার কারণে কিন্তু তারা ফিরে যাচ্ছেন এবং বিভিন্ন পাম্পগুলোতে তারা খোঁজখবর নিচ্ছেন। আসলে কোনোটাতেই এখন পর্যন্ত জ্বালানি তেলের যে সরবরাহ সেটি কিন্তু নেই। মূলত পাম্প মালিকরা যেটি বলছেন যে গতকাল রাত থেকেই যখন জ্বালানি তেল শেষ হয়ে গেছে মজুদ, তারপর থেকে কিন্তু তেলের সরবরাহ বন্ধ এবং পাম্পগুলো বন্ধ। আজকে সকাল 7টা থেকে ডিপোগুলো খোলার কথা রয়েছে এবং তার পরপর থেকে কিন্তু যারা ভোক্তা রয়েছেন তারা আশা করছেন যে আজকে অন্তত দিনের 12টা 1টা কিংবা তার আগেই হয়তো তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং তারপরে তারা তেলগুলো সংগ্রহ করতে পারবেন। এবং গতকাল থেকে পাম্পের মালিক এবং যারা ভোক্তা রয়েছেন তাদের অভিযোগ পাল্টা অভিযোগ আমরা শুনছিলাম যে পাম্পের মালিকরা বলছিলেন যে যারা ভোক্তা রয়েছেন তারা অতিরিক্ত তেল সংগ্রহ করছেন। অন্যদিকে পাম্পের মালিকদের অভিযোগ যে যানবাহনগুলোতে পর্যাপ্ত তেল থাকার পরও অনেকে আসছেন পাম্পগুলোতে, ভিড় করছেন, সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিচ্ছেন, যার কারণে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে পাম্পের ব্যবস্থাপনায়। তার জন্য কিন্তু আজকে থেকে যে সরকারিভাবে একজন কর্মকর্তা নিয়োগের কথা রয়েছে এবং পাম্পের যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেটি বলছেন যে আজকে সকাল 10টার পর থেকে সেই কর্মকর্তারা উপস্থিত থাকবেন পাম্পগুলোতে এবং তারা সেখান থেকে আসলে মিটার রিডিং থেকে শুরু করে তেলের আমদানি রপ্তানি, তেলের আমদানি এবং মজুদ অর্থাৎ সবগুলো বিষয় তারা পর্যবেক্ষণ করবেন এবং তারপরেই সরকার কর্তৃক যে রিপোর্ট তার প্রতিদিনের রিপোর্ট তারা প্রতিদিন তারা বিবিসির কাছে
দিবেন। এবং অবৈধ পথে ইউরোপ পাড়ি দেওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত্যু হলো 22 অভিবাসন প্রত্যাশীর। আশঙ্কা তাদের বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। শুক্রবার গ্রিস উপকূলের কাছে একটি নৌকা থেকে জীবিত উদ্ধার করা হয় আরও 26 জনকে, যাদের মধ্যে 21 জন বাংলাদেশি। বাকিদের মধ্যে 4 জন দক্ষিণ সুদান এবং 1 জন চাঁদের নাগরিক। উদ্ধারকৃতদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, ইউরোপ যাওয়ার সময় অভিবাসন প্রত্যাশীদের নিয়ে পথ হারিয়ে ফেলে নৌযানটি। টানা 6 দিন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। সে সময় প্রতিকূল আবহাওয়া এবং খাবার ও পানির অভাবে মৃত্যু হয় অনেকের। উদ্ধারকৃতরা জানান, দালালদের নির্দেশে সমুদ্রে ফেলে দেওয়া হয় মরদেহ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 2 মাসে অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় 559 জন প্রাণ হারিয়েছেন। ভূমধ্যসাগরে প্রাণ হারানো অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সুনামগঞ্জে 6 জনের পরিচয় নিশ্চিত করেছে জেলা প্রশাসন। শুক্রবার গ্রিস উপকূলের কাছে উদ্ধার করা হয় তাদের মরদেহ। নিহত 6 জন হলেন ফাহিম, সাজিদুর, শাহানুর, মুজিবুর, ময়না ও আহমেদ জয়। মৃত্যু সংবাদ পাওয়ার পর পরিবারগুলোতে চলছে শোকের মাতম। 6 যুবকের 4 জন দিরাই উপজেলার, 1 জন জগন্নাথপুর উপজেলার ও 1 জন দোয়ারা বাজার উপজেলার বাসিন্দা। ঋণের অর্থ ছাড়ে স্পষ্ট প্রতিশ্রুতি চায় IMF। লিখিত সংস্কার উদ্যোগ চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বাংলাদেশ সফরে এসে দ্রুত সময়ের মধ্যে রোডম্যাপ দিতে বলেছে ঋণদাতা সংস্থাটির প্রতিনিধি দল। তারপর ঋণ কার্যক্রম সচল করার বিষয়ে হবে আলোচনা। বিশ্লেষকরা বলছেন, আর্থিক খাতে সংস্কার প্রয়োজন, জ্বালানির সংকট সমাধানে আর্থিক সহায়তা দরকার। স্বল্প সুদ আর দীর্ঘমেয়াদী ঋণের উৎস খুঁজে বের করতে হবে। 24 মার্চ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন IMF এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। পরে অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরীর সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দল। ওই দিনই বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করে সফররত কৃষ্ণ শ্রীনিবাসন। সেখানে সংস্কার পদক্ষেপ লিখিত আকারে পাঠানোর পরামর্শ দিয়েছে IMF। স্পষ্ট করে জানাতে হবে রোডম্যাপ। বাংলাদেশের জন্য 2023 সালে $470 কোটি ঋণ অনুমোদন করে IMF। পরে কিছুটা বৃদ্ধি পায় ঋণের অঙ্ক। এ পর্যন্ত ছাড় হয়েছে সেই ঋণের 5টি কিস্তি। এখন মোট ঋণ দাঁড়িয়েছে $550 কোটি। গেল জুন পর্যন্ত ছাড় হয়েছে $360 কোটি। রিফর্মের ব্যাপারে একটা রোড ম্যাপ ওনারা চেয়েছেন, বলেছেন সেটা একেবারে লিখিত আকারে আর কি, প্রস্তাবনাটা যে তারা কি করতে চাচ্ছি আমাদের থেকে তাদেরকে জানানো বিষয়। রিজার্ভ পজিশন বলেন, আমাদের ফরেন এক্সচেঞ্জের রেট বলেন, সেইগুলো আমাদের স্টেবল আছে। অন্তর্বর্তী সরকারের সময়ে ঋণের 2টি কিস্তির অর্থ ছাড় আটকে দেয় IMF। নতুন সরকারের সঙ্গে শুরু হয়েছে আলোচনা, শর্ত নিয়ে চলছে বিশ্লেষণ।